গুড ইভিনিং বন্ধুরা। আজ হলো 19 জুন শুক্রবার। আজকের বরাক উপত্যকা তথা আসামের শ্রীভূমি, শিলচর, হাইলাকান্দি এবং ভারতের বিভিন্ন প্রান্তের আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আগামীকাল শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বর থেকে সরাসরি ব্যাংক স্থানান্তরের মাধ্যমে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে সুবিধাভোগী কৃষকদের প্রধানমন্ত্রী কৃষি সম্মান নিধির 23তম কিস্তি ইলেকট্রনিক মাধ্যমে সরাসরি তাদের ব্যাংক খাতায় বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর দ্বারা 23তম কিস্তি প্রদানের দিনটি পিএম কিষাণ উৎসব দিবস হিসাবে পালন করা হবে বলে জানানো হয় সরকারি তরফে। পিএম কিষাণ উৎসব দিবসে কৃষকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আবেদন রাখেন জেলা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী। উল্লেখ্য, কাছাড় জেলার এবার প্রায় 69,000 সুবিধাপ্রাপক অর্থ লাভ করবেন বলে জানানো হয় বিভাগীয় সূত্রে। পরিবারের মুখে অন্ন জোগাতে বহিরাজ্যে পাড়ি দিতে গিয়ে একে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল বড়খলার বাঙ্গারপাড়ের এক যুবকের। তার নাম নিয়াজুদ্দিন তালুকদার, বাড়ি বাঙ্গারপাড় জিপির দক্ষিণ বাঙ্গারপাড় গ্রামে। তার বাবার নাম কাশিম আলী তালুকদার। পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল 2টা 30 মিনিটে উড়িষ্যায় ট্রেন থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। সে গত মঙ্গলবার বহিরাজ্যে বেঙ্গালুরুতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। কাটিগড়া বিধানসভা এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহ ও অনুপ্রেরণা জুগাতে মাঠে নেমে কৃষিকাজে অংশ নিলেন বিধায়ক কমলাক্ষ দেব পুরকাইস্থ। ধান খেতে সরাসরি কাজ করে তিনি কৃষির গুরুত্ব এবং কৃষকদের পরিশ্রমের প্রতি সম্মান প্রদর্শন করেন। এ সময় বিধায়ক বলেন, কৃষকরাই দেশের অর্থনীতির মূল ভিত্তি। তাদের কঠোর পরিশ্রমের ফলেই খাদ্য উৎপাদন সম্ভব হয়। তাই কৃষকদের সমস্যার কথা জানতে এবং তাদের মনোবল বাড়াতে তিনি মাঠে এসে কৃষিকাজে অংশগ্রহণ করেছেন। স্থানীয়দের মতে এই উদ্যোগ কৃষকদের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি যোগাযোগ আরও দৃঢ় করবে এবং কৃষি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে। বিধায়ক আশ্বাস দেন যে কৃষকদের স্বার্থ রক্ষায় এবং কৃষিখাতের উন্নয়নে তিনি ভবিষ্যতেও কাজ করে যাবেন। সিবিএসইতে 3 ভাষা নীতি স্থগিত করতে নারাজ সুপ্রিম কোর্ট। নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য 3টি ভাষা অধ্যয়ন বাধ্যতামূলক করার কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের নীতির বাস্তবায়ন রুখতে অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি বি মোহনার বেঞ্চে জানিয়ে দেয়, বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিস্তারিত শুনানি হয়েছে। ফলে এই মুহূর্তে কোনো অন্তর্বর্তী সুরক্ষার প্রশ্ন নেই। একটি স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা আবেদনটি একই বিষয় সংক্রান্ত অন্যান্য বিচারাধীন মামলার সঙ্গে যুক্ত করে দেওয়ার নির্দেশ দেয় শীর্ষ আদালত। শুনানির সময় আবেদনকারী সংস্থার আইনজীবী জানান, তারা 3 ভাষা নীতির বিরোধিতা করছে না, বরং এর বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আপত্তি তুলেছেন। এ সময় প্রধান বিচারপতি হালকা মেজাজে সংস্থার নাম নিয়ে প্রশ্ন তুলেন এবং বলেন, এমন নাম কি আদালত বা সাধারণ মানুষের মনে কোনো ভয় সৃষ্টির জন্য রাখা হয়েছে? জবাবে আইনজীবী জানান, এটি 2013 সালে প্রতিষ্ঠিত একটি পুরনো ট্রাস্টের নাম। তিনি আরও বলেন, কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পর্ষদের 15 জুনের মধ্যে এই নীতি বাস্তবায়নের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করার কথা ছিল। তবে আদালত মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করেছে 14 জুলাই। সেদিন অন্যান্য সংশ্লিষ্ট আবেদনগুলির সঙ্গেও এক্ষেত্রে শুনানি হবে। কপিলী ড্যামের জলস্তর বৃদ্ধি, খুলে দেওয়া হলো হাংডং ড্যাম, সতর্ক থাকার নির্দেশ। টানা বৃষ্টির জন্য ডিমা হাসাও জেলার উমরাংশুতে অবস্থিত কপিলী জলবিদ্যুৎ কেন্দ্রের অধীন কপিলী ড্যামের জলস্তর ক্রমাগত বৃদ্ধি পাওয়ার ফলে হামডং ড্যাম থেকে বুধবার রাতে 9টা 30 মিনিট থেকে নিয়ন্ত্রিতভাবে জল ছাড়ছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সরকারি সূত্রে জানা গেছে, জলাধারের স্তর নিরাপদ সীমার মধ্যে বজায় রাখতে ধীরে ধীরে বাঁধের স্পিলওয়ে গেট খুলে জল ছেড়ে দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছেন গেটে পরিচালনার প্রয়োজন দেখা দিলে কত পরিমাণ জল ছাড়া হচ্ছে এবং কতগুলি গেট খোলা হয়েছে সেই সংক্রান্ত তথ্য পর্যায়ক্রমে মোবাইল ও হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে জানানো হবে। প্রশাসনের পক্ষ থেকে কপিলী নদীর তীরবর্তী এবং জলাধারের নিম্নপ্রবাহ অঞ্চলে বসবাসকারী মানুষদের এ ব্যাপারে ইতিমধ্যে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে নদীর জল ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করার পাশাপাশি গবাদি পশুকে নদীর ধারে না নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা এড়ানো যায়। হাইলাকান্দির জেলা ম্যাজিস্ট্রেট জেলায় ডাক্তারি যোগ্যতা নিরূপণ পরীক্ষা নিটের 2টি কেন্দ্রের পুনঃপরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে সমগ্র জেলা জুড়ে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন। আগামী 21 জুন হাইলাকান্দির 2টি নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে এই পুনর্পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার জারি করা একটি সরকারি নির্দেশিকা অনুযায়ী ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা পরিচালিত এই পরীক্ষা প্রক্রিয়ায় অসাধু চক্রের বিঘ্ন ঘটানো, বাধা দেওয়া, বিরক্ত করা বা বিপদ সৃষ্টি করার যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করতে জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 দ্বারা জারি করেছেন। কঠোর ব্যবস্থার অংশ হিসাবে প্রশাসন 3টি সুনির্দিষ্ট স্তম্ভের অধীনে বিশেষ নিয়মাবলী বিস্তারিতভাবে উল্লেখ করেছেন। প্রবেশাধিকার নিষেধাজ্ঞা, নিষিদ্ধ সামগ্রী এবং বলবৎকরণ। প্রবেশাধিকার নিষেধাজ্ঞার অধীনে পরীক্ষা গ্রহণের দিন অর্থাৎ 21 জুন তারিখে পরীক্ষার্থী এবং পরীক্ষা পরিচালনা ও পর্যবেক্ষণের কাজে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী ছাড়া অন্য কোনো ব্যক্তিকে পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে প্রবেশ করতে বা অবস্থান করতে দেওয়া হবে না। নিষিদ্ধ সামগ্রীর অধীনে পরীক্ষা নির্দেশিকার দ্বারা নিষিদ্ধ যে কোনো সামগ্রী যার মধ্যে ইলেকট্রনিক্স গ্যাজেট, মোবাইল ফোন অথবা অসদুপায় অবলম্বনে সাহায্য করতে পারে এমন অন্য যে কোনো উপাদান অন্তর্ভুক্ত, তবে এতে সীমাবদ্ধ নয়। পরীক্ষা হল বা কক্ষে নিয়ে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ। বলবৎকরণ এর অধীনে এই আদেশ লঙ্ঘনকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে আইনগত বিধান অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরীক্ষা প্রক্রিয়ার দিনও এটি বলবৎ থাকবে। ধর্মীয় বিভাজনের সবে দেওয়াল ধূলিসাৎ করে সম্প্রীতির একে অনন্য নজির স্থাপন করল জম্মু ও কাশ্মীরের একদল তরুণী। আন্তর্জাতিক যোগ দিবসকে সামনে রেখে যোগব্যায়ামের মাধুরে পাশাপাশি বসে একাত্ম হলেন মুসলিম ও হিন্দু মেয়েরা। আধুনিক বিশ্বের অস্থিরতায় যখন অনেকেই সমাজকে সংকীর্ণ দৃষ্টিভঙ্গিতে দেখছেন, তখন কাশ্মীরের এই ছবি যেন এক ভারত শ্রেষ্ঠ ভারত এর প্রকৃত বার্তা বহন করছে। হিজাব পরিহিত মুসলিম তরুণী এবং তাদের হিন্দু সতীর্থরা একই সাথে যোগাসন অনুশীলন করে প্রমাণ করলেন যে বিশ্বাস ও শরীরচর্চা উভয়ই সহাবস্থান করতে পারে। এই উদ্যোগের অন্যতম অংশীদার সমাজকর্মী ডক্টর দেওজি পরিহার বলেন, স্বাস্থ্য এবং সুস্থতা কোনো নির্দিষ্ট ধর্মের গণ্ডিতে আবদ্ধ নয়। যোগাসন শারীরিক সুস্থতা ও মানসিক প্রশান্তির এক অমোঘ পথ, যা সব ধরনের ভেদাভেদ অতিক্রম করতে শেখায়। 125 ঘন্টা ধরে নো-ম্যান ল্যান্ডে আটকে রয়েছেন 5 বাংলাদেশি। ভারতের পক্ষ থেকে 9 জন বাংলাদেশিকে পুশব্যাক করা হয়েছিল, তবে তাদের মধ্যে মাত্র 4 জনকে গ্রহণ করেছে বাংলাদেশ। ফলে এখনও 5 জন বাংলাদেশি সীমান্তের নো-ম্যানসল্যান্ডে খোলা আকাশের নিচে অবস্থান করতে বাধ্য হচ্ছেন। জানা গেছে, বিজিবির আপত্তির কারণে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি। এর ফলে মানকাচর সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, জালরচর এলাকায় 2 জন এবং শাহপাড় এলাকায় 3 জন বাংলাদেশি এখনও নো-ম্যানসল্যান্ডে আটকে রয়েছেন। টানা 125 ঘন্টারও বেশি সময় ধরে তারা সীমান্তের ওই এলাকায় মানবেতর অবস্থার মধ্যে দিন কাটাচ্ছেন। 6 নং জাতীয় সড়কের গর্ত এড়াতে গিয়ে গুমরা সেতুর নিচে খাদে ট্রাক, গুরুতর আহত চালক। কাছাড় জেলার 6 নং জাতীয় সড়কের গুমরা সেতুর কাছে বৃহস্পতিবার গভীর রাতে
একে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন একে ট্রাক চালক। প্রাপ্ত তথ্য অনুযায়ী ট্রাকটি মেঘালয় থেকে শিলচরের দিকে আসছিল। গুমডা সেতুর কাছে পৌঁছালে জাতীয় সড়কের একটি বড় গর্ত এড়ানোর চেষ্টা করেন চালক। সেই সময় তিনি ট্রাকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে ট্রাকটি উল্টে গিয়ে সেতুর নিচে নদীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে। এদিকে জাতীয় সড়কের বেহাল অবস্থা এবং বড় বড় গর্ত নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ রয়েছে। এই দুর্ঘটনার পর আবারও সড়কের রক্ষণাবেক্ষণ ও দ্রুত মেরামতের দাবি উঠেছে। রঙ্গিয়ার নিকটবর্তী খন্দিকরের তারাবাড়ি এলাকায় সংঘটিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন যুবকের প্রাণহানি ঘটেছে। এই হৃদয় বিদারক ঘটনায় সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী একটি বাইক ও একটি মালবাহী ডিআই গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে দুর্ঘটনাটি ঘটে। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই 2 যুবক ও এক কিশোরের মৃত্যু হয়। মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয় বৃহস্পতিবার রাতে। নিহতদের মধ্যে রয়েছেন 2 সহোদর ভাই মাজরুল হোসেন ও জুবেদ হোসেন। এছাড়া তাদের আত্মীয় সুলতান আলীও এই দুর্ঘটনায় প্রাণ হারান। আগামী 10 জুলাই পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। 26 দিনের কর্মসূচি নিয়ে আগামী 6 জুলাই থেকে শুরু হচ্ছে অসম বিধানসভার বাজেট অধিবেশন, যা চলবে 31 জুলাই পর্যন্ত। তবে বিধানসভা বসবে 16 দিন। 10 জুলাই প্রথমবারের জন্য পূর্ণাঙ্গ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এর আগে পূর্ববর্তী সরকারের অর্থমন্ত্রী ছিলেন অজন্তা নেওগ। অতীতেও মন্ত্রী অজন্তা নেওগই বাজেট পেশ করেছিলেন। নবনিযুক্ত অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া প্রথমবারের মতো বাজেট পেশ করবেন। এবার মন্ত্রী অজন্তা নেওগকে নারী ও শিশু উন্নয়ন এবং পর্যটনের দায়িত্ব দেওয়া হয়েছে। এদিকে নবনিযুক্ত অর্থমন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া দিশপুরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রতিটি বিভাগকে তাদের বাজেট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। 6 জুলাই থেকে বিধানসভার বাজেট অধিবেশন অনুষ্ঠিত হবে এবং নতুন সরকার তার প্রথম বাজেট পেশ করবে। অর্থমন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টিভঙ্গি এবং রাজ্যের জনগণের আকাঙ্ক্ষা মাথায় রেখে বাজেটটি প্রস্তুত করা হচ্ছে। এর ফলে অসমের উন্নয়ন ত্বরান্বিত হবে।